আজকে আমরা দশম শ্রেণীর গোলক যে অধ্যায় আছে, গোলকের 12 নম্বর অধ্যায়। আজকে আমরা দশম শ্রেণীর গোলক নিয়ে 3 নম্বর ক্লাসটি করব। এটা 12তম অধ্যায়ে অবস্থিত। খুব ভালো করে দেখো। আগের দিন আমরা 11 পর্যন্ত সলভ করেছিলাম। আজকে 12 থেকে সলভ করছি এবং এর সঙ্গে আমরা প্রয়োগগুলো করব। দেখে নাও, আজকের যে প্রশ্ন সেটা হলো 12তম প্রশ্ন। দেখে নাও, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল ঠিক আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলছে। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে নাও ভালো করে। ধরি বড় গোলকের ব্যাসার্ধ r একক, ছোট গোলকের ব্যাসার্ধ স্মল r একক। তাহলে বড় গোলকের ক্ষেত্রে ক্যাপিটাল আর ছোট গোলকের ক্ষেত্রে স্মল আর। তাহলে বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সেটা হলো 4πr²। ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে এককগুলো আমরা বলবো, এটা বলবো বর্গ একক, এটা বলবো বর্গ একক। প্রশ্নানুসারে 4π মানে এইটা হলো এই বড়টার অর্ধেক। তাহলে 4πr² = ½ × 4πR²। 4π ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো r² সমান বলবো R²/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব r² = 2r² বা r = √2 × r একক। তাহলে ক্যাপিটাল আর এর মানটা আমি বার করে নিলাম, খুব ভালো করে বার করে নিলাম ক্যাপিটাল আর এর মানটা। এবারে বড় গোলকের আয়তন, সেটা হবে 4/3πr³। 4/3π, তাহলে 4/3πr মানে √2 × r তার হোল কিউব। এটা হলো ঘন একক। এখানে দেখো 4/3π, এখানে আমরা এটাকে ভাঙলে যেটা পাবো সেটা 2√2 r³ ঘন একক। √2 তার কিউব মানে 2√2, এটা হলো। এবার দেখো ছোট গোলকের আয়তন আমরা বলবো 4/3π স্মল r³, এটা ঘন একক।
তাহলে অবশিষ্ট অংশের আয়তন, তাহলে বড় যেটা ছিল বড় এইটা, তাহলে বড় এইটা, এটা থেকে আমরা এই আর এর মানটা দেখে নাও, 4/3 ক্যাপিটাল আর কিউব, এই ক্যাপিটাল আর এর মানে এইটা মানটা বসিয়ে দেওয়া হলো। তাহলে বড় গোলকের আয়তন থেকে ছোট গোলকের আয়তন বাদ দেবো, তাই লিখবো অবশিষ্ট অংশের আয়তন, অবশিষ্ট অংশের আয়তন, এটা আমরা বলবো যে এই পোর্শনটা বড় গোলক এইটা, তাহলে 4/3 আর কিউব মাইনাস 4/3 আর কিউব। এখান থেকে দেখো 4/3 আর কিউব আমার কমন চলে যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে থাকছে সেটা হলো 2√2, আর এখানে দেখো -1। এটা আমার একক বলবো ঘন একক, ঘন একক বলবো। এবারে দেখো কেটে নেওয়া, এবারে চলে এসো কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত, অবশিষ্ট আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশ কোনটা? কেটে নেওয়া অংশ হলো 4/3 স্মল আর কিউব, 4/3 স্মল আর কিউব, আর অবশিষ্ট মানে এইটা, তাহলে 4/3 স্মল আর কিউব, এটা করব 2√2 -1। তাহলে এখান থেকে আমরা বলবো 1/2√2 -1। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হলো 1:2√2 -1। তাহলে দেখে নাও, একটু বুঝে নাও। বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরা হয়েছে, ছোট গোলকের ব্যাসার্ধ স্মল আর ধরা হয়েছে। বড় গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল 4π ক্যাপিটাল আর স্কোয়ার, আর ছোট গোলকের সেটা হলো 4π স্মল আর স্কোয়ার। বলা আছে বড় গোলকের যে আয়তনটা ছোট গোলকের থেকে ব্যাসার্ধটা, বলা আছে বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা, এখানে বলা আছে নোট, তাহলে এটা বলা আছে 4π আর স্কোয়ার সমান 1/2 × 4π স্মল আর স্কোয়ার। এখান থেকে ক্যাপিটাল আর এর মানটা পেয়ে গেলাম। এবার দেখা যাচ্ছে বড় গোলকের আয়তন পেয়ে গেলাম 4/3 ক্যাপিটাল আর কিউব, আর এর মানটা বসিয়ে দেওয়া হলো। ছোট গোলকের আমরা পেলাম 4π স্মল আর কিউব। তাহলে কতটা পড়ে রইলো? তাহলে তাহলে অবশিষ্ট অংশের আয়তন কত? 4π ক্যাপিটাল আর কিউব মাইনাস 4π স্মল আর কিউব, তাকে মান বসানো হয়েছে। তাহলে কেটে নেওয়া অংশ মানে 4π স্মল আর কিউব, এটার সঙ্গে অবশিষ্ট অংশ মানে এই অংশটা, এই আয়তন অনুপাত করা হয়েছে, অনুপাত করে দেখো পেয়ে গেছি 1:2√2 -1। এরপরে দেখো আমরা চলে আসছি নাম্বার 13 অঙ্কটায়। দেখে নাও 13টা খুব ভালো করে দেখে নাও। 14 সেমি, দেখে নাও 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ছিদ্র আছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করতে বলছে। 13টা ভূগোলকের ব্যাসার্ধ
ভূগোলকের ব্যাসার্ধ আমরা কত বলবো, সেটা ছোটোখাটোভাবে ভূগোলকের ব্যাসার্ধ আমরা বলবো 14 সেমি। তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল, ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা বলবো সেটা হলো 4πr² মানে 14 তার স্কোয়ার। তাহলে এখানে আমরা বলবো 4π, এটা 196 বর্গ সেমি, 4π ইন্টু 196 বর্গ সেমি। এবার দেখে নাও ভূগোলকের বক্রতলের ছিদ্র দুটির ব্যাসার্ধ, ছিদ্র দুটির ব্যাসার্ধ 0.7 সেন্টিমিটার, 0.7 সেন্টিমিটার। তাহলে ছিদ্র দুটির মোট ক্ষেত্রফল, ছিদ্র দুটির মোট ক্ষেত্রফল তাহলে 2 ইন্টু পাই r² মানে 0.7 তার স্কোয়ার, এটা হলো বর্গ সেমি। তাহলে 2π, একটার জন্য πr², দুটোর জন্য 2πr², এটা করা হয়েছে। এটা করতে দেখো, এটা 2π, এটা 0.49 বর্গ সেমি। এবারে গোলাকার অংশের, অতএব গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল, গোলাকার অংশ ধাতব পাতের ক্ষেত্রফল সেটা হলো, এইটা ছিল, সেটা থেকে এইটা বাদ যাবে। তাহলে 4π ইন্টু 196 মাইনাস 2π ইন্টু 0.49 বর্গ সেমি। এখান থেকে যদি 2π কমন নিই, 2π কমন নিলে 2 ইন্টু 196 মাইনাস 0.49 বর্গ সেমি। তাহলে এখানে দেখো 2 ইন্টু পায়ের মান 22/7, আর এখানে এইটা করলে যেটা আসবে সেটা অবশ্যই 1391.51। এটা গুণ করে বিয়োগ করলে জিনিসটা আসবে, দেখো গুণ করে বিয়োগ করলে এটা আসবে। এবারে এটা যেটা আসছে সেটা আমরা লিখবো, সেটা দেখো 2460, এটার সঙ্গে এটা গুণ করলে এবং ভাগ করলে 2460.92 বর্গ সেমি। তাহলে খুব ভালো করে দেখে নাও, ধাতব গোলকের ব্যাসার্ধ বলা আছে, ধাতব গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো। এবার ছিদ্র দুটির একটার ব্যাসার্ধ বলা আছে 0.4 সেন্টিমিটার, তাহলে দুটো হলো, তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে সেটা হলো 2πr², মান বসানো হলো, গুণ করা হলো। তাহলে ধাতব অংশের পরিমাণ কত হবে সেটা হলো, সেটা আগে যেটা বেরিয়েছে 4π গোলকের যে ক্ষেত্রফল, সেটা থেকে এই দুটো যে ছিদ্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, বাদ দিলে যেটা আসবে 2460.92 বর্গ সেমি। এরপরে দেখো 14 অঙ্কটা, 14 অঙ্কটা অত্যাধিক ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ছোট অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। 14টা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে, দেখে নাও।
14টা। তাহলে প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখে নাও, বড় বড় লোহার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, সেটা 8 সেন্টিমিটার। তাহলে বড় লোহার গোলকের আয়তন আমরা কত বলবো? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ঘন সেমি, এটা আমরা বলবো। তাহলে ছোট লোহার গোলকের ব্যাসার্ধ সেটা হলো 1 সেন্টিমিটার। তাহলে ছোট লোহার গোলকের আয়তন তাহলে হবে 4/3 পাই 1 কিউব, এটা ঘন সেমি। তাহলে বড় লোহার গোলকের ব্যাসার্ধ পেয়ে গেছি, সেখানে আয়তন পেয়ে গেছি, ছোট লোহার গোলকের ব্যাসার্ধ আয়তন পেয়ে গেছি। তাহলে এরপরে আমরা যেটা করব, তাহলে মোট নিরেটগুলির সংখ্যা, তাহলে মোট নিরেটগুলির সংখ্যা হলো 4/3 পাই 8 কিউব বাই 4/3 পাই 1 কিউব। 4/3 পাই পুরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে 8 মানে 8 ইন্টু 8 ইন্টু 8, 1 মানে নিচে 1 নিচে আমরা 1 ইন্টু 1 ইন্টু 1 লিখতে পারি। তাহলে দেখে নাও, তাহলে 3টে 8 গুণ করলে যেটা আসবে সেটা 512টি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা 14 এবং 8 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 8 এবং 14 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে বড় লোহার গোলকের ব্যাসার্ধ 8 সেমি বলা আছে, তাহলে আয়তন পেয়ে গেলাম। ছোট লোহার গোলকের ব্যাসার্ধ 1 সেমি বলা আছে, আয়তন পেয়ে গেলাম। তাহলে মোট নিরেটগুলির সংখ্যা কত হবে? তাহলে মোট বড় আয়তন যেটা বেরিয়ে সেটাকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে উত্তর পেয়ে যাবে 512। ঠিক একইভাবে তোমরা 8-এর অঙ্কটা করা হয়েছিল, খুব ভালো করে তোমরা দেখবে। প্রয়োগ 6 দেখে নাও। যদি একটি অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ 14 সেমি হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? প্রয়োগ 6 দেখে নাও। আমরা প্রয়োগ 6 করছি, দেখে নাও। প্রয়োগ 6, তাহলে অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ, এটা আমরা বলবো অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ আমরা বলবো এটা 8 সমান 14 সেন্টিমিটার। 8 সমান 14 সেন্টিমিটার। এবারে অতএব অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল এটা আমরা বলবো 3 পাই আর স্কোয়ার। 3 পাই মানে 3 ইন্টু আমরা পায়ের মান 22/7, আর এর মান আমরা বলবো 14 ইন্টু 14। এটাকে দেখো গুণ করা হচ্ছে, দেখো এটা গুণ করলে যেটা আসবে সেটা দেখো 1848 বর্গ সেমি।
1848 বর্গ সেমি আসবে। তাহলে প্রয়োগ 6টা খুব ছোট্ট অঙ্ক। চলে আসছি প্রয়োগ 7। দেখে নাও প্রয়োগ 7 কি বলছে। এটা তোমরা এগুলো সব প্রয়োগ 6 প্রয়োগ 7 তোমরা দেখতে পাবে 181 পেজে। তোমাদের যে অঙ্ক বই আছে সেই অঙ্ক বই 181 পেজে তোমরা দেখতে পাবে। দেখো, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 173.25 বর্গ সেমি পাত লাগে। ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখে নাও প্রয়োগ 7। তাহলে ধরি অর্ধগোলাকৃতি বাটির মুখের ব্যাসার্ধ সেটা আর সেন্টিমিটার। তা অতএব অর্ধগোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল 2πr²। মনে রাখতে হবে যেহেতু বাটিটা নিরেট নয় তাহলে শুধুমাত্র এখানে বক্রতল হবে। এটা কিন্তু খুব ভালো মনে রাখতে হবে। যদি নিরেট হতো তাহলে 3πr² হতো। যেহেতু বাটিটা নিরেট নয়, ওপরের পোর্শনটা ফাঁকা, তাই সেজন্য আমরা বলবো 2πr²। এটা বর্গ সেমি হবে। এই প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 2πr² সমান আমরা যেটা বলবো 2πr² সমান যে মানটা দেওয়া আছে 173.25। এখান থেকে আমরা যেটা পাবো সেটা r² মানটা পেয়ে যাব 173.25/2π। দেখে নাও, তাহলে r² সমান 173 দেখে নাও, এটা পয়েন্টটা তুলে দিলাম, নিচে 100 হলো। আর এখানে দেখে নাও 2 লিখলাম, 22/7 22 × 7 করা হলো। তাহলে এটা r² মান বেরোবে। দেখে নাও, এইটা আমি যদি 11 দিয়ে কাটি, 11 2, এটা 11 দিয়ে কাটা যায়, তাহলে 1 5 7 5 এটা হবে। এবার কাটছি, 5 দিয়ে কাটলে হবে 315, 5 দিয়ে কাটলে হবে 5, এটা হলো 5 দিয়ে কাটা হলো। আবার 5 দিয়ে 3 হবে, এটা 5 দিয়ে কাটলে হবে 4 হবে। তাহলে দেখো যেটা হচ্ছে, তাহলে r² সমান, আমরা গুণ করবো না, গুণ না করে দেখো 7 9 63, তাহলে 7 × 3 × 3 × 7, 63কে ভাঙা হলো 7 × 3 × 3, আর 7 একটা পড়ে আছে। ঠিক একইভাবে দেখো এখানে দেখো 4 মানে 2 × 2, আর এখানে দেখো দুটো 2 পড়ে আছে। তাহলে আমরা এটাকে এরমভাবে লিখতে পারি, r² সমান দুটো 7 একটা 7 লেখা হলো 7 × 3/2 × 2, এটা লেখা যেতে পারে। তাহলে দুটো 7টাকে এরমভাবে আমরা লিখতে পারি। দুটো 7, দেখো একটা 7 লেখা হয়েছে, দুটো 3 একটা 3 লেখা হয়েছে, চারটে 2 দুটো 2 লেখা হয়েছে, স্কোয়ার করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি r এর মান বার করি, তাহলে r এর মান কত হবে 21/, আমরা কত বলবো 21/।
4 হবে। 21/4 করতে গেলে এটা গুণ করে দিলাম, 21/4 স্কোয়ার উঠে গেল, তাহলে 21/4। তাহলে বাটির মুখের ব্যাস, অতএব বাটির মুখের ব্যাস সেটা কত বলবো, 2 ইন্টু আর, আর মানে এটা বলবো, তাহলে 2 ইন্টু আর, আর এর মান বেরিয়েছে, এটা কাটাকুটি করলে 2, এটা আমরা বলবো 10.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রয়োগ 7 আমরা কিন্তু করে ফেললাম। প্রয়োগ 7-এর অঙ্কটা আমরা সলভ করতে পারলাম। প্রয়োগ 7-এর অঙ্কটা খুব সোজা অঙ্ক। প্রয়োগ 8 একটু দেখে নাও। প্রয়োগ 8টা দেখো, যদি একটি পাথরের, দেখে নাও, যদি একটি পাথরের অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হয়, তাহলে কতটা পরিমাণ পাথর থাকবে। তাহলে দেখে নাও কিভাবে হবে। তাহলে প্রয়োগ তাহলে অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ, অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ, অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ সেটা আমরা বলবো 14 সেন্টিমিটার। অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ বলবো 14 সেন্টিমিটার। তাহলে অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর আয়তন, আয়তন কত বলবো, অর্ধগোলাকৃতি 2/3, পায়ের মান 22/7, আর কিউব মানে 14 তার কিউব, তাহলে ঘনসেমি হলো। এটা দেখো কাটাকুটি করলে যেটা হবে সেটা হবে, এটা দেখো দেখে নাও, তাহলে এটা 2 হবে। তাহলে এটা করলে যত হবে সেটা আমরা বলবো 17,248। 17,248 বাই আমরা কত বলবো, 3 বলবো। 17,248 বাই ছোট করে 3, 17,248/3। বর্গ, এটা হলো ঘন সেমি। এটাকে আমরা পয়েন্টেও করতে পারি বা ভগ্নাংশ রাখতে পারি। যদি পয়েন্টে করি উত্তরটা আসবে 5,7,4,9.33 ঘন সেমি। এরপর দেখে নাও প্রয়োগ 9। প্রয়োগ 9 বলা আছে দুটি গোলাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল বলা আছে, আয়তনের অনুপাত কি হয় বার করতে বলছে। দেখে নাও, দুটি গোলাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে আয়তন অনুপাত কি হবে দেখে নাও। ধরি দুটি গোলাকার ঘনবস্তুর ব্যাসার্ধ R1 ও R2, এটা আমরা বলতে পারি। এবার দেখো এখান থেকে বলা আছে, তাহলে
তাদের তাদের সমগ্রতলের ক্ষেত্রফল, তাদের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বলবো S1 S2। তাদের আয়তন আমরা বলবো একটার V1 আর একটার V2, ঠিক একইভাবে সমগ্রতল একটা S1 একটা S2। তাহলে আমরা বলবো অতএব S1 বাই S2 মানে প্রথমটার ক্ষেত্রফল বাই দ্বিতীয়টার ক্ষেত্রফল সমান আমরা বলবো 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার। এরপর দেখো এই মানটা বলা আছে, এর অনুপাতটা বলা আছে 1/4। তাহলে 1/4 এখানে বলা আছে, তাহলে 4 পাই কেটে গেল, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম R1 বাই R2 সমান 1/2 আমরা পেয়ে গেলাম। এবার দেখো বলা আছে, বলছে যে আয়তন অনুপাত কি হবে। প্রথমটার আয়তন V1 ধরা হয়, দেখো প্রথমটার আয়তন দেখো V1, দ্বিতীয়টার V2। তাহলে V1 বাই V2 এটা আমরা কত বলবো, 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব, এটা হয়ে গেল। তাহলে V1 এটা, V2 এটা, 4/3 পাই কেটে গেল। তাহলে এখান থেকে আমরা দেখো যেটা করতে পারি, তাহলে V1 বাই V2 এটা R1 বাই R2 তার হোল কিউব। এবারে R1 বাই R2 মানে কত বলা আছে, হাফ বলা আছে, তাহলে এটা তার কিউব, এটা 1/8 হবে। তাহলে এখান থেকে আমরা বলবো V1 ইস টু V2 সেটা 1:8। তাহলে আয়তনের অনুপাত হবে 1:8। অতএব গোলাকার ঘনবস্তুর আয়তনের অনুপাত গোলাকার ঘনবস্তুর আয়তন অনুপাত হলো 1:8। গোলাকার ঘনবস্তুর আয়তন অনুপাত হলো 1:8। গোলাকার দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2। সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কি হবে দেখে নাও। 10এরটা 9এরটার মতোই হবে। তাহলে ধরি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা আমরা বলবো একটার R1 আর একটার R2 একক, একটা R1 একটা R2। তাহলে বলা আছে R1 বাই R2 এই অনুপাত, এটা বলা আছে 1/2। তাদের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফল S1 ও S2। তাহলে এখান থেকে দেখো S1 বাই S2 সমান S1 এর মান 4 পাই R1 স্কোয়ার আর S2 এর মান 4 পাই R2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলবো S1 বাই S2 সমান R1 বাই R2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলবো S1 বাই S2, R1 বাই R2 এর মান কত, সেটার মানটা আমরা হাফ বলবো। তাহলে এখান থেকে আমরা পাবো S1 বাই S2 এটা 1/4 পাবো। তাহলে আমরা এখান থেকে বলবো S1 ইস টু S2 এটা 1:4 বলবো। তাহলে
ব্যাসার্ধ বলা আছে, ব্যাসার্ধের অনুপাত বলা আছে 1/2, তাদের সমগ্র দলের ক্ষেত্রফল S1 S2 ধরা হলো। তাহলে S1/S2 সমান 4πr1² / 4πr2²। তাহলে 4π কেটে গেল, তাহলে r1/r2² r1/r2 মান দেখো বলা আছে 1/2, তাহলে 1/2² করা হয়েছে, তাহলে S1/S2 মানটা কত 1/4, তাহলে S1:S2 মানে 1:4 হয়ে গেল। এরপরে আমরা চলে আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রয়োগ, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বিভিন্ন স্কুলে ইউনিট 2-এ পড়েছে, টেস্টেও পড়বে, ফাইনাল পরীক্ষা পড়ার সম্ভাবনা প্রবল। সেটা দেখো প্রয়োগ 12, প্রচণ্ড ইম্পর্টেন্ট। প্রয়োগ 12 তোমরা 183 পেজে দেখতে পাবে। তো দেখবে পুরোটা সলভ করে আমি দেখাচ্ছি। আগে অঙ্কটা পড়া যাক। 1 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার পুরু গোলকে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করতে বলছে। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিক পরীক্ষার জন্যে। এটা আগেও পড়েছে, মাধ্যমিক পরীক্ষা আগে পড়েছিল। এবারে দেখো ইউনিট 2 যাদের পরীক্ষা হয়েছে তাদেরও পড়েছে, টেস্টও পড়বে, ফাইনাল পরীক্ষা পড়ার সম্ভাবনা প্রবল। খুব ভালো করে দেখে নাও, আমি স্টেপ বাই স্টেপ করছি, বুঝিয়ে করছি, দেখে নাও। দেখো এটা কোনো একটা স্কুলের পরীক্ষা, দেখো কোনো একটা স্কুলে কোশ্চেন, এই কোশ্চেন দেখো এই 8-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, দেখো একই অঙ্ক। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট অঙ্ক 8-এর অঙ্কটা, আর প্রয়োগ 12 পুরো সেম টু সেম। তাহলে দেখো আমি করছি। আমরা আসছি, সেটা হলো প্রয়োগ 12। তাহলে ধরি, খুব ইম্পর্টেন্ট বলে 3টে স্টার দেওয়া হলো, খুব ইম্পর্টেন্ট বলে 3টে স্টার দেওয়া হলো। ধরি নতুন গোলকের বহির্ব্যাসার্ধ, সেটা r সেন্টিমিটার। নতুন গোলকের অন্তঃব্যাসার্ধ আমাকে এটা বলে আছে 1 সেন্টিমিটার পুরু, তাহলে অন্তঃব্যাসার্ধ নিশ্চয়ই r-1 হবে। হলো, এবারে দেখে নাও যেটা হবে। দেখে নাও 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, সেটা আমরা বলবো 4/3 পাই 1³ ঘন সেন্টিমিটার। এবারে আমরা বলবো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, সেটা 4/3 পাই, এটা 6³ ঘন সেমি বলবো, 6³ ঘন সেমি বলবো। তাহলে এরপরে তাহলে দুটি নিরেট গোলকের আয়তন, তাহলে একটার আয়তন আমি পেয়েছি সেটা হলো 4/3 পাই 1³ আর একটা হলো 4/3 পাই, এটা হলো 6³ তাহলে ঘন সেমি। এখানে তাহলে 4/3 পাই এটা 1³ প্লাস 6³ 4/3 পাই কমন নেওয়া হলো,
তাহলে 1 কিউব প্লাস 6 কিউব হলো ঘন সেমি। তাহলে তাহলে গোলকটার যে বহিঃব্যাসার্ধ আর সেমি বলা হচ্ছে, অন্তঃব্যাসার্ধ পুরু হওয়ার জন্য r-1 সেন্টিমিটার। তাহলে এই 1 সেন্টিমিটার যে ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন আমি পেয়ে গেলাম 4/3 পাই। এটা 4/3 পাই 1 কিউব, 6 সেন্টিমিটার 4/3 পাই 6 কিউব। তাহলে মোট আয়তন কত হবে? দুটো যোগ করা হলো, যোগ করে কমন 4/3 পাই কমন নেওয়া হলো। কমন নিয়ে এরকমভাবে রাখা হয়েছে। এরপর দেখো প্রশ্নানুসারে আমরা বলবো, প্রশ্নানুসারে আমরা যেটা বলবো 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই r-1 তার কিউব, এটা সমান, অর্থাৎ বহিঃব্যাসার্ধ গোলকের যে আয়তন, অন্তঃব্যাসার্ধ গোলকের আয়তন, সেটা বাদ দিলে কতটা পাত লাগবে সেই পাতটা বার করা যাবে। এটাই সমান আমরা কি বলবো? এটাই সমান বলবো যে আয়তনটা এইমাত্র করলাম সেটা লেখা আছে 4/3 পাই 1 কিউব প্লাস 6 কিউব হয়ে গেল। এবার দেখো 4/3 পাই যদি কমন নিয়ে নিই, এখান থেকে 4/3 পাই কমন নিয়ে হলো, তাহলে আর কিউব মাইনাস, এটা আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা r-1 তার হোল কিউব, এটা আমরা বলবো 4/3 পাই। এটা আমরা বলবো 1 কিউব মানে 1, 6 কিউব মানে 216 আমরা বলবো, 216 বলবো। 4/3 পাই আমরা ক্যান্সেল করে দিলাম। এখানে দেখো এটাকেও আর কিউব লিখলাম, এটাকে ভাঙা হচ্ছে a মাইনাস বি তার হোল কিউবের সূত্রে। তাহলে আর কিউব মাইনাস 3r² ইন্টু 1 প্লাস 3r ইন্টু 1² মাইনাস 1 কিউব, অর্থাৎ a মাইনাস বি তার হোল কিউব সূত্রে এটা ভাঙলাম। এখানে তাহলে কি হলো 1 প্লাস 216, এটা আমরা করতে পারি। এরপরে দেখো আমরা যে পোর্শনটায় আসতে পারি, খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা আমরা বলবো আর কিউব, এটা মাইনাসটা এখানে গুণ করে দেবো, তাহলে আর কিউব প্লাস 3r² মাইনাস 3r প্লাস 1, এটা 1 প্লাস 216, দেখে নাও কী করে হলো। এই মাইনাসটা গুণ করে দেওয়া হলো, মাইনাসটা গুণ করে দিলে দেখো তাহলে মাইনাস আর কিউব প্লাস 3r² মাইনাস 3r মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো আমরা আর কিউব ক্যান্সেল হয়ে গেল, আর ওয়ান ক্যান্সেল হয়ে গেল। তাহলে যেটা হচ্ছে দেখে নাও, তাহলে আমি এখান থেকে দেখো যদি 3 যদি কমন নিই, তাহলে r² মাইনাস আর হবে, এটা দেখো 216 আছে, 216 করা হলো, তাহলে r² মাইনাস আর 216/3, এটা কাটাকুটি করলে কত হবে? 72 হবে। তাহলে আমরা বলবো r² মাইনাস আর মাইনাস 72 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব, মিডিল টার্ম ফ্যাক্টর করছি, দেখো r² মাইনাস 9 মাইনাস 8, তাহলে এখান থেকে r² এটা 9r প্লাস 8r মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি আর কমন নিই, r মাইনাস 9, এখান থেকে যদি 8 কমন নিই তাহলে r মাইনাস 9, তাহলে এখান থেকে দেখে নাও এটা লিখতে পারি। তাহলে এখানে দেখো r এর দুটো মান হয় r মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে r সমান 9, r প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে r ইকুয়াল টু মাইনাস 9। তাহলে যেহেতু
ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাই r সমান আমরা কত বলবো, 9 সেমি বলবো। r সমান আমরা কত বলবো, r সমান 9 সেমি বলবো। তাহলে নতুন গোলকের বহিঃব্যাসার্ধ কত হবে, সেটা 9 সেন্টিমিটার আমরা বলবো, এটা আমরা বলবো। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এটা অবশ্যই বাইরের নতুন গোলকের, যে বাইরের নতুন গোলকের, এটা বাইরের, নতুন গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল, সেটা আমরা কি বলবো, সেটা আমরা বলবো 4 পাই আর স্কোয়ার। 4 পাইয়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 9 ইন্টু 9 বর্গ সেমি। তাহলে এখানে করলে যেটা আসবে 7128/7, 7128/7 প্রয়োগ 12। প্রথমে দেখো নতুন যে গোলকটা তার বহিঃব্যাসার্ধ ধরা হয়েছে, অন্তঃব্যাসার্ধ ধরা হয়েছে। তাহলে বহিঃব্যাসার্ধ 8 সেমি ধরা হয়েছে, অন্তঃব্যাসার্ধ যদি পুরো 1 সেন্টিমিটার, তাহলে অন্তঃব্যাসার্ধ r-1 হবে। এবারে দুটো গোলক নেওয়া হয়েছে, একটা 1 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে মোট আয়তন কত, দুটো আয়তনকে যোগ করা হয়েছে, যোগ করে দেখো 4/3 পাই 1 কিউব প্লাস 6 কিউব করা হয়েছে। এবারে দেখে নাও এই দুটো যে গোলক আছে, এই মানে বহিঃব্যাসার্ধ, এই বাইরের গোলকের আয়তন আর ভেতরের গোলকের আয়তন দুটো থেকে বাদ দিলে পরিমাণটা পাওয়া যাবে, সেইটা সমান এই আয়তনটা বলবো, এই আয়তন করা হয়েছে, দেখে নাও। এবার এখানে দেখো বাইরের গোলকের আয়তন মাইনাস ভেতরের গোলকের আয়তন সমান, যেটা মোট আয়তন করেছি 4/3 পাই ক্যান্সেল হয়ে গেল। এটা একটু ভালো করে দেখে নাও, এটা হলো a মাইনাস বি তার হোল কিউব সূত্রে ভেঙেছি, তাহলে a কিউব, এটা হলো a মাইনাস বি তার হোল কিউব সূত্রে ভেঙেছি, এটা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা ভাঙা হয়েছে। এবার দেখো মাইনাস ব্যাকেটটা তুলে দিয়েছি, তাহলে মাইনাসটা সব ব্যাকেটটা তুলে দিয়েছি, তাহলে সাইন চেঞ্জ হয়েছে, দেখো সাইন চেঞ্জ হয়ে গেল, আর কিউব মাইনাস আর কিউব ক্যান্সেল হয়ে গেল, 1 ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে দেখো 3 কমন, 3 যদি কমন নিই তাহলে আর স্কোয়ার মাইনাস আর হবে সমান 216 হবে। 3 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে আর স্কোয়ার মাইনাস আর, এটা আর স্কোয়ার মাইনাস আর সমান 72 হয়ে গেল। 72টে বাম দিকে আনা হলো, তাহলে আর স্কোয়ার মাইনাস আর সমান 72 সমান 0 হয়ে গেল। তাহলে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস 72 সমান 0 হয়ে গেল। তাহলে 8 9 72 উৎপাদকে বিশ্লেষণ করেছি, আর এর মান একটা 9, একটা -8 পেয়েছি। যেহেতু ব্যাসার্ধ মানে বৃত্তের ব্যাসার্ধ বা গোলকের ব্যাসার্ধ, কোনো ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাই লিখলাম দেখো ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাই ধনাত্মক মানটা r সমান 9 সেন্টিমিটার হলো, এটা হলো। এবার নতুন যে তাহলে গোলক নেওয়া হয়েছে তার বহিঃব্যাসার্ধ কত, সেটা 9 সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার। তাহলে এটা আর এর মান বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটাকে এরকম ভাগ করে দিয়ে আমরা উত্তর পেয়ে গেছি 1018 পূর্ণ 2/7 বর্গ সেমি। খুব ইম্পর্টেন্ট, খাতায় একাধিকবার প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ে যেভাবে করা আছে আমি একদম টোটাল মানে ভেঙে ভেঙে, যাতে কোনো বুঝতে অসুবিধে না হয়, সম্পূর্ণ ব্যাখ্যা করলাম। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। পরবর্তী ক্লাসে আমরা ওই এমসিকিউ এবং 2 নম্বর যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ আমি বলতে চাইছি 15 দাগের এবং 16 দাগের এই প্রশ্নগুলো আমরা পরের দিনে ব্যাখ্যা করব। তোমাদের আজকের মতো শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।